তো চলো আজকে আমরা করব কি গুরুত্বপূর্ণ জিকের আজকে পার্ট 16 আমরা করব। তো চলো শুরু করা যাক। বলছে দেখো, হার্পেটোলজি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? তো হার্পেটোলজি যুক্ত কিন্তু মনে রাখবে সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়নের সাথে কিন্তু যুক্ত হার্পেটোলজি। আর কি কি রয়েছে দেখো, মাছ অধ্যয়নের জন্য তোমার রয়েছে ইকথাইটোমোলজি, ঠিক আছে, ইকথায়োলজি। ওকে, ইকথায়োলজি হচ্ছে কি মাছের জন্য। আর কীটপতঙ্গ অধ্যয়নের জন্য রয়েছে তোমার কি এন্টোমোলজি রয়েছে কীটপতঙ্গ অধ্যয়নের জন্য। আর পাখিদের অধ্যয়নের জন্য রয়েছে কি অর্নিথোলজি। ওকে, আর সরীসৃপ তো বলেই দিলাম। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে কি তোমার তোমার হেপাটোলজি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেপাটোলজিটা। তো এটা মনে রাখবে কিসের স্টাডি অফ লিভার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার গল ব্লাডার, ওকে। তারপর হচ্ছে তোমার প্যানক্রিয়াস, ঠিক আছে। প্যানক্রিয়াস মানে কি বলতো, প্যানক্রিয়াস মানে হচ্ছে তোমার ওই অগ্নাশয়। নেক্সট বলছে ভারতের পরিকল্পনা কমিশন কতগুলি কৃষি জলবায়ু অঞ্চল চিহ্নিত করেছেন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি 15টি। তো মনে রাখবে পরিকল্পনা কমিশন কিন্তু একটা এক্সিকিউটিভ বডি, পরিকল্পনা কমিশন কি একটা এক্সিকিউটিভ বডি, এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডিও না বা কোনো অ্যাক্টের থ্রু দিয়েও কিন্তু আসেনি, তাই এটা স্ট্যাটুটরি বডিও কিন্তু নয়। নেক্সট চলো, বলছে কোন ধরনের লোহ আকরিককে বাদামি আকরিক বলা হয়ে থাকে? তো বাদামি আকরিক বলা হয়ে থাকে কিন্তু লিমোনাইটকে বাদামি আকরিক বলা হয়ে থাকে, ঠিক আছে। লিমোনাইটকে বাদামি আকরিক বলা হয়। তো যদি বলা হয় তাহলে ম্যাগনেটাইটে আয়রনের পরিমাণ কত? ম্যাগনেটাইটকে মনে রাখবে ব্ল্যাক ওরও বলা হয়ে থাকে, ব্ল্যাক ওর বা কালো আকরিকও বলা হয়ে থাকে। তো ম্যাগনেটাইটে আয়রনের পরিমাণ হচ্ছে কত? 72.4%। হেমাটাইটে হচ্ছে কত? 60 থেকে 70% হচ্ছে আয়রন তোমার এখানেতে। আচ্ছা, লিমোনাইটে কত পার্সেন্ট? লিমোনাইটে হচ্ছে তোমার 35 থেকে 50% হচ্ছে তোমার লিমোনাইটে। এবং সিডারাইটে কত? 10 থেকে 48% হচ্ছে সিডারাইটে। সব থেকে লোয়েস্ট কোয়ালিটি হচ্ছে কিন্তু তোমার সিডারাইট। ওকে, আর এখানে অ্যান্সার তাহলে কোনটা হলো? এখানে অ্যান্সার কিন্তু হয়ে গেল তোমার লিমোনাইট। ওকে, নেক্সট চলো, রাজ্যসভা চেয়ারম্যান পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো রাজ্যসভা চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দেন কিন্তু রাষ্ট্রপতির কাছে জমা দেন। এবার একটা কথা বলি, এই যে রাজ্যসভার চেয়ারম্যান যিনি রয়েছেন, রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার কিন্তু মেম্বার নন, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের দেশের হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট। আর আমাদের দেশের এখন ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন? সেটা রয়েছেন হচ্ছেন জগদীপ ধনকর রয়েছেন এখন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট। তো তিনি ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাজ্যসভার অ্যাকচুয়ালি চেয়ারম্যান। তো তিনি কিন্তু এখানে প্রশ্ন পড়ে, তিনি কিন্তু রাজ্যসভার মেম্বার কিন্তু নন, মানে একজন এমন ব্যক্তি যিনি রাজ্যসভার মধ্যে থাকেন কিন্তু তার মেম্বার হয় না, সেটা মনে রাখবে ভাইস প্রেসিডেন্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার যে ভাইস প্রেসিডেন্ট যে হলেন, এবার এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ধরে নাও এবার যে আমাদের হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবার ধরে নাও এই যে রাজ্যসভার, তাহলে কে অ্যাকচুয়ালি তোমাদের এবার প্রশ্ন দেবে কি তাহলে ডেপুটি চেয়ারম্যান কি রাজ্যসভার মেম্বার? ডেপুটি চেয়ারম্যান, হ্যাঁ অবশ্যই ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান, বলছি রাজ্যসভার কিন্তু মেম্বার ডেপুটি চেয়ারম্যান। আচ্ছা, এরপরে দেখো লোকসভার স্পিকার। আচ্ছা, লোকসভার স্পিকার কে আছেন এখন? আচ্ছা, যদি বলা হয় যে আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট কি, আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন রাধাকৃষ্ণন হচ্ছেন এক, মানে আমাদের দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, লোকসভার স্পিকার কে আছে জানো এখন? লোকসভার স্পিকার কিন্তু আছেন ওম বিড়লা। লোকসভার স্পিকার হচ্ছেন এখন ওম বিড়লা। আচ্ছা, লোকসভার যদি প্রথম স্পিকার বলা হয়, প্রথম স্পিকার কিন্তু মনে রাখবে জিভি মাভালঙ্কর হচ্ছেন প্রথম কিন্তু স্পিকার। ওকে, আচ্ছা এখন রাষ্ট্রপতি কে আছে? এখন রাষ্ট্রপতি আছেন কিন্তু রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু আছেন এখন কিন্তু রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু এখন রাষ্ট্রপতি। আর কি হচ্ছে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন, আচ্ছা সর্বপল্লী রাধাকৃষ্ণন তো ফার্স্ট ছিলেন। আর এখন জগদীপ ধনকর কততম জানো তো? জগদীপ ধনকর হচ্ছে 14তম হচ্ছেন জগদীপ ধনকর। নেক্সট চলো, বলছে নিচের কোন গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি নাইট্রোজেন। এটার অ্যান্সার হতে পারতো নাইট্রোজেন অথবা আর্গনও কিন্তু হতে পারতো। আচ্ছা বলো তো নাইট্রোজেনকে আবিষ্কার করে? নাইট্রোজেন আবিষ্কার করেন কিন্তু ড্যানিয়েল রাদারফোর্ড। কত সালে? 1772 সালে। হাইড্রোজেনকে আবিষ্কার করেন, সেটা মনে রাখবে হেনরি ক্যাভেন্ডিশ।
আবিষ্কার করেন হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা হ্যালোজেন, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন? কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেন হচ্ছে তোমার জোসেফ ব্ল্যাক, জোসেফ ব্ল্যাক। আর হ্যালোজেন কে হ্যালোজেন তো আবিষ্কার করেন থেকে সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন কি কি রয়েছে সেটা মনে রাখবে, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ঠিক আছে, আর রয়েছে তোমার ফ্লুরিন। ওকে, আর হ্যালোজেনের মনে রাখবে লাস্টের কক্ষপথে সব ইলেকট্রন কিন্তু 7টি করে থাকে, লাস্টের কক্ষপথে 7টি করে ইলেকট্রন থাকে এবং এরা সবাই কিন্তু অধাতব, অধাতব ধর্ম বিরাজ করে এদের মধ্যে সবারই। নেক্সট দেখো কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক CDSCO, এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটা কিন্তু অবশ্যই নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো চন্দ্রগ্রহণে পৃথিবীর অবস্থান কি? দেখো চন্দ্রগ্রহণ যখন হবে, ঠিক আছে, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর অবস্থান হয় সান এখানে থাকবে, তার মাঝখানে থাকবে কি আর্থ, তারপরে থাকবে তোমার এখানে মুন। এটা হচ্ছে চন্দ্রগ্রহণের অবস্থান। আর যখন সূর্যগ্রহণ হবে, যখন সোলার হবে, সোলার এক্লিপস যখন হবে, তখন আর্থ এখানে থাকবে, তারপরে থাকবে তোমার মুন থাকবে, তারপরে তোমার এখানে সান থাকবে। তো এইটা হয়ে যাবে কিন্তু সোলার এক্লিপস। ওকে, এবার দেখে নাও কোনটা আছে, সান আর্থ আর মুন কোথায় আছে? দেখো সান আর মুন এখানে আছে 2 নম্বরে, তো 2 নম্বরে হচ্ছে কিন্তু চন্দ্রগ্রহণ। আর এইটা যেটা বলে দিয়েছে আর তো কিছু বলে দেয়নি। ওকে চলো নেক্সট, চলো এবার দেখো যুদ্ধকালীন সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটা? দেখো যুদ্ধকালীন সর্বোচ্চ সাহসিকতার পরিচয় হচ্ছে কিন্তু তোমার অ্যাকচুয়ালি পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে মনে রাখবে এটা হাইয়েস্ট, এটা একদম হাইয়েস্ট, এটা হচ্ছে প্রথম, লিখে রাখতে পারো ফার্স্ট। ওকে, আর সেকেন্ড হাইয়েস্ট কোনটা? এটা হচ্ছে তোমার মহাবীর চক্র হচ্ছে সেকেন্ড। ওকে, আর বীর চক্র হচ্ছে কত? বীর চক্র হচ্ছে তোমার কিন্তু থার্ড। আর অশোক চক্র কিন্তু তোমার যুদ্ধকালীন সাহসিকতার জন্য দেওয়া হয় না, অন্য মানে যুদ্ধ বাদে অন্য জায়গায় স্যাক্রিফাইসের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট চলো, বলছে নিম্নলিখিত কোন মৌল জল শোধন বা বিশুদ্ধকরণ করতে কাজে লাগে? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু ক্লোরিন। তো ক্লোরিন হচ্ছে কি? ক্লোরিন কিন্তু মনে রাখবে একটা হচ্ছে তোমার হ্যালোজেন মৌল, ঠিক আছে, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন মৌল এবং এটা কত নম্বর? অ্যাটমিক নাম্বার হচ্ছে কিন্তু এর 17। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, আর ক্লোরিন হচ্ছে কি Cl। ম্যাগনেসিয়াম কত নম্বর মৌল? ম্যাগনেসিয়াম কিন্তু 12 নম্বর মৌল। পটাশিয়াম হচ্ছে কি K, K কত নম্বর মৌল? সেটা মনে রাখবে 19 নম্বর মৌল। আর সীসা হচ্ছে কি তোমার Pb, এটা কত নম্বর মৌল? 82। নেক্সট চলো, বলছে নিচে তালিকাভুক্ত কোন খাদ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু তোমার টক ফলেতে। নেক্সট দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে শ্রীরাম পাঁচালী শিরোনামে রামায়ণ অনুবাদ করেন? রামায়ণ অনুবাদ করেন অ্যাকচুয়ালি তোমার তোমার কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস ওঝা কিন্তু নদিয়ার ব্যক্তি, তার কিন্তু নদিয়ায় জন্মগ্রহণ হয়েছিল। আচ্ছা মালাধার বসু সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ কিছু বলি, মালাধার বসু একটা কাব্য লিখেছিলেন, সেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখেছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কিন্তু তিনি রচনা করেছিলেন। আচ্ছা এরপর এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? মালাধার বসু একটা উপাধি পেয়েছিলেন, সেই উপাধিটার নাম কি হচ্ছে গুণরাজ খাঁ। গুণরাজ খাঁ এই উপাধিটা তিনি কিন্তু পেয়েছিলেন। এই উপাধিটা কে দিয়েছিলেন? মনে রাখবেন, মনে রাখবে রুকুন উদ্দিন বরবক শাহ, বরবক শাহ এই উপাধিটা কিন্তু দিয়েছিলেন। আচ্ছা এরপর দেখো আর হ্যাঁ আর একটা কি, তিনি ভগবত গীতা তিনি কিন্তু বাংলায় অনুবাদ করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন। ওকে, এরপর যদি বলা হয় কার শাসনেতে ভগবত গীতা করেছিলেন, সেটা মনে রাখবে নুসরত শাহ। নুসরত শাহ এর মানে শাসনের সময় তিনি কিন্তু ভগবত গীতা বাংলায় অনুবাদ করেছিলেন। নেক্সট দেখো ড্যাশ প্রাণীদের দল ঠান্ডা রক্তের? ঠান্ডা রক্তের তাহলে কোনটা? দেখো তাহলে ঠান্ডা রক্তের কোনটা হবে? সেটা হচ্ছে কি তোমার রুই, ব্যাং এবং কোবরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের মাছ, জানো এটা। তো এটা কি মনে রাখবে? এটা হচ্ছে কি ফাইলাম কর্ডাটা পর্বভুক্ত। ফাইলাম কর্ডাটা, এই তিনটি হচ্ছে কিন্তু ফাইলাম কর্ডাটা ভুক্ত, ফাইলাম কর্ডাটা ভুক্ত। নেক্সট চলো, বলছে দেখো নিচের কোনটি চাপের একক নয়? তাহলে চাপের একক নয় কোনটা? দেখো বার, পাস্কেল, এটিএম এগুলো সব কিন্তু তোমার এটিএম মানে কি অ্যাটমসফেরিক প্রেসার, এগুলো সব কিন্তু চাপের একক। নিউটন কিন্তু কোনো চাপের একক নয়, নিউটন হচ্ছে কি একটা বলের একক, নিউটন হচ্ছে কি বলের একক। আচ্ছা যদি বলে 1 নিউটন সমান
কত ডাইন যদি বলে, তাহলে মনে রাখবে 1 নিউটন সমান হচ্ছে কি 10⁵ ডাইন হচ্ছে 1 নিউটন। ওকে, নেক্সট চলো। বলছে দেখো সূর্য কিসের থেকে তার দীপ্তিময় শক্তি পায়? তো দীপ্তিময় শক্তি পায় কিন্তু সংযোজন থেকে, ঠিক আছে। এবং এইটাকে ইংলিশে বলা হয়ে থাকে ফিউশন। ফিউশন হয় মানে এখানে হাইড্রোজেন ফিউশন হয়। আর বিভাজন কোথায় হয়? বিভাজনের ইংলিশ হচ্ছে কি ফিশন। ফিশন। তো এটা কোথায় হয় মনে রাখবে? পারমাণবিক বোমাতে। পারমাণবিক, এখান থেকেই ইম্পর্টেন্ট প্রশ্নটা এই জায়গাতেই পড়ে থাকে, পারমাণবিক বোমা। বিভাজন আর হয়ে থাকে সংযোজন হচ্ছে তোমার তোমার সূর্যতে সংযোজন হয়, আর পারমাণবিক বিবাহতে বিভাজন হয়। কিন্তু তোমাকে সংযোজন বিভাজন এই কথাটা কিন্তু কোথায় উল্লেখ করবে না, অ্যাকচুয়ালি উল্লেখ করবে ফিউশন আর ফিশন, এই দুটো মাথায় রেখে দিও। নেক্সট দেখো, বলছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থের প্রয়োজন হয়? সেটা কি মনে রাখবে? সেটা হচ্ছে কিন্তু ক্লোরোফিল। তো ক্লোরোফিল কি? ক্লোরোফিল মনে রাখবে, ক্লোরোফিলের সংকেতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি C55, H72, O5, N4 আর Mg। তো এখান থেকে প্রশ্ন কি দেয়, এখানে যে ক্লোরোফিলে কোন ধাতব মৌল পাওয়া যায়, তোমাকে অপশন দিতে দেবে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, সোডিয়াম, এই ধরনের সব অপশন দিয়ে দেবে, অ্যালুমিনিয়াম। তো তোমার রাইট অ্যান্সার কি হবে? কিন্তু ম্যাগনেসিয়াম, Mg, যেহেতু লাস্টে Mg আছে, এটাই কিন্তু হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তো এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যে এই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া, তাহলে কোন ক্লোরোফিল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সব থেকে বেশি হেল্প করে? মনে রাখবে ক্লোরোফিল এ এবং বি সব থেকে বেশি হেল্পফুল সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে। এবং যদি বলো এই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় হয়, মনে রাখবে ক্লোরোপ্লাস্টের গ্রানা ও স্ট্রোমা অঞ্চলে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানা ও স্ট্রোমা অঞ্চলে কিন্তু এটা হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। ওকে, নেক্সট চলো। বলছে দেখো না আর কিছু এখানে বলা নেই। চলো, আপনি যখন একটি রাবার ব্যান্ড প্রসারিত করেন তখন স্থানান্তরিত শক্তি ড্যাশ আকারে সঞ্চিত হয়। দেখো একটা রাবার ব্যান্ডকে প্রসারিত করলে না প্রচণ্ড পরিমাণে স্থিতিশক্তি কিন্তু সঞ্চিত থাকে, প্রচণ্ড স্থিতিশক্তি সঞ্চিত থাকে। আর তুমি যখন রাবার ব্যান্ডটাকে যেই ছেড়ে দেবে ওই স্থিতিশক্তি কিন্তু একটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ওকে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা চলো নেক্সট দেখো, বলছে জওহরলাল নেহরু কাকে লোকসভার জনক উপাধিতে ভূষিত করেছিলেন? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি জিভি মাভালাঙ্কার। আর এই জিভি মাভালাঙ্কারই ছিলেন কিন্তু আমাদের ফার্স্ট স্পিকার ছিলেন কিন্তু জিভি মাভালাঙ্কার। আচ্ছা, যদি বলা হয়েছে মহাত্মা গান্ধী, আচ্ছা মহাত্মা গান্ধী তো কোনো মতেই হবে না, কারণ মহাত্মা গান্ধী তিনি তখন আর কি মারা যান। আচ্ছা, এরপর দেখো জিভি মাভালাঙ্কার একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে কি মাই লাইফ অ্যাট দ্য বার। এই একটা বই কিন্তু লিখেছিলেন, সেটা হচ্ছে জিভি মাভালাঙ্কার। এবার দেখো আমাদের যদি বলা হয় যে আমাদের লোকসভার প্রথম সেশন মানে ফার্স্ট সেশন কত সালে হয়েছিল? ফার্স্ট সেশন হয়েছিল কিন্তু 13ই মে 1952-তে কিন্তু হয়েছিল। ওকে, তো ইনি তো ছিলেন প্রথম স্পিকার, তাহলে প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? তাহলে ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু M.A. আয়াঙ্গার ছিলেন প্রথম ডেপুটি স্পিকার। আচ্ছা, আর কে ছিলেন? লিডার অফ অপোজিশন কে ছিলেন? তো লিডার তো ছিল জানো তো জওহরলাল নেহরু, কিন্তু ওর বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে কি এ কে গোপালন ছিলেন লিডার অফ দ্য অপোজিশন, ঠিক আছে। আচ্ছা, আরও যদি বলা হয় যে আমাদের দেশের প্রথম ফিমেল স্পিকার কি? আমাদের ফিমেল স্পিকারকে জানো? সেটা কিন্তু মনে রাখবে মীরা কুমার। কত সাল জানো? 2009 থেকে 2014 সাল অবধি, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় এত দূর তো করলাম, তাহলে ফার্স্ট বাজেটকে প্রেজেন্ট করেছিল বলো আমাদের প্রথম ফার্স্ট বাজেটকে প্রেজেন্ট করেছিল, সেটা মনে রাখবে জন মাথায় আমাদের ফার্স্ট বাজেট কিন্তু প্রেজেন্ট করেছিল। আচ্ছা, বাজেট কোথায় প্রেজেন্ট হয় জানো? বাজেট কিন্তু লোকসভাতে প্রেজেন্ট হয়, প্রথম লোকসভায় কিন্তু প্রেজেন্ট হয়। নেক্সট চলো, বলছে 1947 সালে 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি ছিলেন তোমার নোয়াখালীতে। আর নোয়াখালী কোথায়? তোমার ওয়েস্ট বেঙ্গলতে।
নোয়াখালী হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলতে নোয়াখালী। ওকে, আচ্ছা, গান্ধীজির একটা নাম ছিল, গান্ধীজিকে যে ফাদার অফ নেশন, যে ফাদার অফ নেশন এই নামটা দিয়েছিলেন কে জানো? এই নামটা দিয়েছিলেন হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। ওকে, ফাদার অফ নেশন নামটা গান্ধীজিকে দিয়েছিলেন। নেক্সট দেখো, বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে গ্রামী পুরস্কার দেওয়া হয়? এইটা নিয়ে আমি অনেকবার আলোচনা করে দিয়েছি। গ্রামী পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে সঙ্গীত জগতের জন্য, কিন্তু গ্রামী পুরস্কার দেওয়া হয়ে থাকে। ওকে, আচ্ছা বলো তো দেখি, আমাদের দেশেতে চলচ্চিত্রের জন্য, আমাদের দেশে ইন ইন্ডিয়া যদি বলা হয়, আমাদের দেশের চলচ্চিত্রের জন্য সব থেকে বড় পুরস্কার কি জানো? সেটা হচ্ছে কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, PHA না, PHALKE, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যদি বলা হয় আমাদের দেশে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম পাওয়া নারীকে, ফার্স্ট অ্যাক্ট্রেস যিনি দাদা সাহেব ফালকে পুরস্কারটা পান, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি দেবিকা রানী। দেবিকা রানী। ওকে, চলো নেক্সট। বলছে দেখো, নিচের কোনটি বৈজ্ঞানিক কম্পিউটারের ভাষা? তো বৈজ্ঞানিক কম্পিউটারের ভাষা হচ্ছে কি ফরট্রান। এটা মুখস্থ করার কোনো অপশন নেই এটা। এবার দেখো, অলিম্পিক পতাকে সবুজ বলয়টি কাদেরকে নির্দেশ করে? দেখো, সবুজ বলয়টি নির্দেশ করে কিন্তু তোমার অ্যাকচুয়ালি তোমার একে, ওই অস্ট্রেলিয়াকে। সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, গ্রিনটা। আর যদি ইয়েলো দেখো, ইয়েলো কিন্তু তোমার এশিয়া, দেওয়া নেই এখানে এশিয়া, ইয়েলোটা কিন্তু এশিয়া। আচ্ছা, ব্ল্যাক হচ্ছে আফ্রিকাকে নির্দেশ করে, ব্ল্যাক আফ্রিকাকে নির্দেশ করে। আর রেড হচ্ছে আমেরিকাকে নির্দেশ করে থাকে, রেড আমেরিকাকে। ওকে, চলো নেক্সট। বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাংক থেকে টাকা ধার করে তাকে বলে, মানে যে হারে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে ব্যাংকের কাছ থেকে, অ্যাকচুয়ালি দেখো এটা রাইট অ্যান্সার হবে কি রিভার্স রেপো রেট। ঠিক আছে, এবার একটা কথা বলি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনোদিন অন্য ব্যাংক থেকে টাকা ধার নিতে পারে না, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই হচ্ছে গোটা দেশের অর্থনীতিটাকে মেনটেন করে থাকে। আর রিজার্ভ ব্যাংকের যদি প্রয়োজন হয় অন্য কোনো ব্যাংকে থেকে টাকা নেওয়ার, তাহলে কিন্তু গোটা দেশটাই তোমার দেউলিয়া হয়ে যাবে। তো এইখানে কি করা হয়, রিভার্স রেপো রেটে কি করা হয়, তো এইখানেতে তোমার হচ্ছে ব্যাংক তাদের কাছে পড়ে থাকা এক্সট্রা টাকা যেটা তারা বাজারে মানে ছাড়তে পারেনি, ঠিক আছে, তো সেই কিছু পরিমাণ টাকা শুধু শুধু ফেলে রাখলে তো নষ্ট হবে, তো কি করে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রেখে দেয়। ও রিজার্ভ ব্যাংক কি করে, ওই টাকাটার উপরে কিছু পরিমাণ ইন্টারেস্ট দেয়, সেটা হচ্ছে কি রিভার্স রেপো রেটে। ওকে, সেই জন্যই সেটাকে রিভার্স রেপো রেট বলা হয়, মানে রিজার্ভ ব্যাংকের কাছে টাকাটা জমা রাখে। আর লিকুইডিটি রেট কি রয়েছে জানো তো? লিকুইডিটি রেট রয়েছে তোমার SLR রয়েছে, CLR রয়েছে। SLR মানে কি বলো তো? স্ট্যাটুইটরি লিকুইডিটি রেশিও, সরি CLR বলছি, CRR লিকুইডিটি রেশিও। আর CRR কি জানো? CRR হচ্ছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো কি জানো তো? এগুলো হচ্ছে কি তোমাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাংকে বলে দেবে যে তোমাকে কিছু পরিমাণ টাকা তোমাকে রিজার্ভ করে রাখতে হবে, সেই রিজার্ভ কোন রেটে করে রাখবে সেটা ডিসাইড করে দেবে এই SLR রেট এবং CRR রেট। ওকে, আর রেপো রেটে কী করা হয়? রেপো রেটে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকদেরকে লোন দেয়, রিজার্ভ ব্যাংক যে কোনো নর্মাল ব্যাংকে লোন দেয়, এই রেটেতে কিন্তু লোন দেয় রেপো রেটে। রেপো রেটে কতদিনের জন্য লোনটা দেয় মনে রাখবে, কিন্তু 90 ডেজের জন্য কিন্তু লোনটা দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অন্য কোনো ব্যাংকে লোনটা দিয়ে থাকে। আচ্ছা, বলছে দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতকে স্বনির্ভর এবং স্ব উৎপাদক অর্থনীতি হিসাবে প্রাথমিকভাবে বলেছিল অ্যাকচুয়ালি? তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু তোমার 4th 5-year প্ল্যান। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি 4th 5-year প্ল্যান, মানে কি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এরপরে দেখো, যদি বলা হয় বাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, সেটা হচ্ছে কি 1969 থেকে 1974 অবধি কিন্তু এটা হয়েছিল। এইখানেতে কি হয়েছিল? এইখানেতে হয়েছিল তোমার 14টা ব্যাংকে কিন্তু এখানে করা হয়েছিল, ন্যাশনালাইজ কিন্তু করা হয়েছিল, 14টা ব্যাংকে কিন্তু এখানে ন্যাশনালাইজ করা হয়েছিল। এবং এইখানেতেই কিন্তু তোমার হয়েছিল কি সবুজ বিপ্লব কিন্তু হয়েছিল, এই 5-year প্ল্যানেতেই হয়েছিল সবুজ বিপ্লব।
আচ্ছা, যদি বলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, আচ্ছা হ্যাঁ আর একটা বলে দিই, এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু ইন্দো পাক যুদ্ধ হয়েছিল, ইন্দো পাক হয়েছিল, সেটা 1971 সালে কিন্তু যুদ্ধটা হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে সেটা কত সালে, 1961 থেকে 1961 থেকে 66 অবধি ছিল তোমার হচ্ছে কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটা কি বলতো, এটা তোমার হচ্ছে তখন প্রধানমন্ত্রী কি ছিল, প্রধানমন্ত্রী ছিল কিন্তু জওহরলাল নেহেরু ছিলেন কিন্তু তখন কিন্তু প্রধানমন্ত্রী। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার প্রযোজনা অনুযায়ী হয়েছে, গ্যাটগিল প্রযোজনা অনুযায়ী কিন্তু হয়েছিল, গ্যাটগিল। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল, সেটা হচ্ছে কি 1956 থেকে 1961 সাল অবধি ছিল কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই পরিকল্পনাকে মহালনবিশ পরিকল্পনাও কিন্তু বলা হয়ে থাকে, মহালনবিশ পরিকল্পনাও কিন্তু বলা হয়ে থাকে। তো এই পরিকল্পনাতে কি হয়েছিল, ভারী শিল্পকে কিন্তু অগ্রগতি দেওয়া হয়েছিল, মানে কি ইন্ডাস্ট্রির ওপরে বেশি জোর দেওয়া হয়েছিল। আর মনে রাখবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মানে দ্বিতীয়তেই যা আমাদেরকে বলা হয়েছিল, মানে অফিসিয়ালি আমরা মিশ্র অর্থনীতিতে পরিণত হয়েছিলাম, মিশ্র অর্থনীতি, ঠিক আছে। আচ্ছা, এই মিশ্র অর্থনীতি মানে জানো তো, যেখানে গভর্নমেন্টেরও হাত থাকবে আর প্রাইভেট সেক্টরেরও হাত থাকবে, তো সেটা হচ্ছে কি মিশ্র অর্থনীতি। প্রথম পঞ্চবার্ষিকী প্ল্যান কত সালে হয়েছিল, 1951 থেকে 1956 অবধি হয়েছিল কি প্রথম পঞ্চবার্ষিকী প্ল্যান। এবং এটাতে কি হয়েছিল জানো তো, এটা তো হয়েছিল তোমার কোন মডেল অনুযায়ী হয়েছিল, সেটা মনে রাখবে হ্যারোড ডোমার মডেল এর উপরে বেস করে কিন্তু এটা হয়েছিল। এবং এই প্রথম পঞ্চবার্ষিকীতে 5টা আইআইটি কিন্তু তৈরি হয়েছিল, 5টা আইআইটি সেক্টর কিন্তু তৈরি হয়েছিল। আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট চলো, বলছে নিম্নলিখিত কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। দেখো হলুদ গ্রহ বলা হয়ে থাকে কিন্তু শুক্রকে বলা হয়ে থাকে হলুদ। ওকে, এরপর তোমার যেটা মঙ্গল কিন্তু লাল গ্রহ মঙ্গলকে বলা হয়। আচ্ছা, পৃথিবীকে বলা হয়ে থাকে ব্লু, আর ইউরেনাসকে বলা হয়ে থাকে তোমার নীল সবুজ। আর যেটা তোমার বৃহস্পতি যেটা রয়েছে, তো এটা মনে রাখবে অরেঞ্জ আর হোয়াইট, এই দুটোর সংমিশ্রণ। আর এখানে কি ভেনাস মনে রাখবে সব থেকে ব্রাইটেস্ট প্ল্যানেট, ঠিক আছে, সব থেকে উজ্জ্বল গ্রহ, ব্রাইটেস্ট। আর তো চলো নেক্সট, এ বলছে দেখো ভারত কত সালে অর্থনৈতিক সংস্কার চালু করেছিল, এটা কত সালে, 1990 সালে অর্থনৈতিক সংস্কার চালু করেছিল। এবং তখনকার সময় যদি বলা হয় যে আমাদের অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী কি ছিলেন, নরসিংহাম ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী, নরসিংহাম। আচ্ছা, তারপরে যদি বলা হয় যে আমাদের অর্থমন্ত্রী কে ছিলেন, ডক্টর মনমোহন সিং ছিলেন তখনকার দিনে অর্থমন্ত্রী। এবং 1990 সালে কি চালু করা হয়, মনে রাখবে এলপিজি কিন্তু চালু করা হয়। এলপিজি মানে কি লিবারালাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার প্রাইভেটাইজেশন, আর একটা হচ্ছে তোমার গ্লোবালাইজেশন, ঠিক আছে। এই 3টে জিনিস কিন্তু চালু করা হয়। ওকে, তাহলে চলো আজকের জন্য আপাতত এই শেষ হলো।